হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। সেটা হচ্ছে সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। এটাকে ইংলিশে বলে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্ট। মানে লাইন সেগমেন্টকে যদি আমি ইন্টারনাল আর এক্সটার্নালি ডিভাইড করি কোনো একটা পয়েন্ট দিয়ে, সেটা নিয়ে এই চ্যাপ্টারটা। ধরো এবি একটা লাইন সেগমেন্ট বা সরল রেখাংশ, আর পি একটা পয়েন্ট এই এবিকে ইন্টারনালি ডিভাইড করেছে। হ্যাঁ, তার মানে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, এবার অন্তর্বিভক্ত করেছে মানে এই পিটা এ আর বি এর যে কোনো একটা মাঝ বরাবর যে কোনো একটা জায়গায় থাকবে। সে একদম মিডিলে থাকবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এ আর বি এর মধ্যে থাকবে, বাইরে থাকবে না, মানে বাইরে এদিকে থাকবে না বা এদিকে থাকবে না, এ আর বি এর ভেতর থাকবে। তখন আমরা বুঝতে পারবো যে ইন্টারনালি ডিভাইড করেছে। তাহলে যদি পি কোনো পয়েন্ট এ বি একটা রেখাংশকে অন্তর্বিভক্ত করে, এবার সেই অন্তর্বিভক্ত করলে একটা রেশিওতে সে অন্তর্বিভক্ত করবে, এবং রেশিওটা কী হবে, যে এ থেকে পি এর একটা ডিস্টেন্স এটা, আর পি থেকে বি এর একটা ডিস্টেন্স। ধরো এ থেকে পি এর ডিস্টেন্সটা ধরে নিলাম এম, আর পি থেকে বি এর ডিস্টেন্সটা ধরে নিলাম এন। তাহলে এখন পি পয়েন্টটা এ বি এই লাইন সেগমেন্টটাকে m:n রেশিওতে ডিভাইড করছে। ঠিক আছে, এবার এম এর ভ্যালুটা ধরো যদি আসে 3 আর এন এর ভ্যালুটা ধরো এলো 4, তাহলে এটা একেবারে 3 আসবে বা 4 আসবে এমন কোনো ব্যাপার নেই। এখানে 3 হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার সরল রেখাংশের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত এটা আলোচনা করতে চাইছি। এটা হলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্ট। মানে কি, ধরো একটা সরল রেখাংশ আছে এ বি, এই এ বি সরল রেখাংশকে ধরো যে কোনো একটা পয়েন্ট পি ইন্টারনালি ডিভাইড করলো। তাহলে ইন্টারনালি ডিভাইড করছে বা অন্তর্বিভক্ত করছে, তার মানেটা কি, তার মানে পিটা এ বির মধ্যে থাকবে। ঠিক আছে, এ বির ভেতর অবস্থিত হবে পি পয়েন্টটা। তাহলে সেটাকে আমরা কি বলবো, অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড। তো এখন কোন রেশিওতে সেটা অন্তর্বিভক্ত করছে সেটা আমাদের বলে দেবে। ধরো বলে দিল যে পি পয়েন্টটা এ বি রেখাংশকে m:n রেশিওতে ডিভাইড করছে ইন্টারনালি, মানে অন্তর্বিভক্ত করছে। তাহলে এরকম যদি বলা থাকে, তাহলে এবার এ পয়েন্টটা ধরো দেওয়া আছে x1, y1, আর বি পয়েন্টটা ধরো দেওয়া আছে x2, y2, মানে যে কোনো পয়েন্ট হতে পারে। ধরো এটা 3, 4, এটা -2, 7। হ্যাঁ, তো আমি একটাকে x1, y1 ধরলাম, আর একটাকে x2, y2 ধরলাম। এবার যেহেতু পি পয়েন্টটা এ বি এই লাইন সেগমেন্ট বা রেখাংশটাকে অন্তর্বিভক্ত করেছে, মানে ইন্টারনালি ডিভাইড করেছে m:n রেশিওতে, তাহলে পি পয়েন্টটা বার করতে গেলে আমাকে কি করতে হচ্ছে দেখো, তার মানে এপি আর পিবি, এখান থেকে এটা এপি আর এখান থেকে এটা হচ্ছে পিবি। তাহলে এপি আর পিবি এই রেশিওটা কী হবে, m:n, মানে m/n হবে। এটা আমাদের বলে দিয়েছে। তো এখানে আমাকে পি এর ভ্যালুটা বার করতে হবে। তো পি এর ভ্যালুটা বার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে m x2, এইখানে যেটা এ থেকে পি এর ডিস্টেন্স সেটা হচ্ছে এম ধরলাম, আর পি থেকে বি এর ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এন। তাহলে m x2 প্লাস
এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হলো পি পয়েন্টের এক্স স্থানাঙ্ক, মানে এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে। এবার ওয়াই কোঅর্ডিনেটটা কী হবে? কিছুই নয়, এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট পি পয়েন্টের। বোঝা গেছে? তাহলে আমাকে যদি বলে দেয় যে এ একটা পয়েন্ট, তার হয়তো স্থানাঙ্কটা বলে দিয়েছে, বি আরেকটা পয়েন্ট, স্থানাঙ্কটা বলে দিল, নিয়ে বললো যে পি আরেকটা পয়েন্ট যেটা এ বিকে ইন্টারনালি ডিভাইড করেছে 4:5 রেশিওতে বলে দিল। তাহলে 4:5 রেশিও মানে কী হবে? এখান থেকে এটা হবে 4 আর এখান থেকে এটা হবে 5। যদি বলে এ বিকে, হ্যাঁ, এই কথাটা যদি বলে যে এ বিকে 4:5 রেশিওতে ডিভাইড করেছে, তাহলে কী হবে? এই এ বি বলেছে, ইন্টারনালি বলেছে, আর 4:5 বলেছে। তাহলে ইন্টারনালি মানে অন্তর্বিভক্ত, তাহলে 4:5 মানে মোটামুটি এখান থেকে এটা 4 ধরলাম, 4 পার্ট, আর এখান থেকে এটা 5 পার্ট, এটা এ বিকে বলেছে। কিন্তু এই কথাটা যদি বলে বি একে অন্তর্বিভক্ত করছে পি পয়েন্ট 4:5ই বলা আছে বি একে, তখন কিন্তু ব্যাপারটা ঘুরে যাবে। যেহেতু বি একে বলছে, তখন কিন্তু এখান থেকে এটা 4 পার্ট হবে, আর এখান থেকে এটা 5 পার্ট হবে। মানে তখন বিপির লেন্থটা 4 হবে আর পি এর লেন্থটা কত হবে? 5, কারণ তখন বি একে বলেছে। এই কথাটা আমাদের কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এ বিকে বলছে ইন্টারনালি ডিভাইড করছে না বি একে। তো এ বিকে যদি 4:5 বলে, তাহলে আমরা এই এপি ডিস্টেন্সটা 4 ভাববো আর পিবি ডিস্টেন্সটা 5 ভাববো। কিন্তু বিএকে যদি বলা হয় 4:5 রেশিওতে, রেশিও একই আছে কিন্তু বিএ বলছে, তখন কিন্তু বিপিটা 4 হয়ে যাবে। আগেরটায় বিপিটা ছিল 5, আর এখানে পি এটা 5 হবে, আগেরটায় ছিল পি এটা 4। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা তো গেল ইন্টারনালি ডিভাইড করা, মানে অন্তর্বিভক্ত। এখন যদি বলে দেয় যে বহির্বিভক্ত করছে পি পয়েন্ট, ধরো এ আর বি এই লাইন সেগমেন্ট আছে, পি পয়েন্টটা এতক্ষণ অন্তর্বিভক্ত করছিল, এখন বহির্বিভক্ত করছে। তাহলে বহির্বিভক্ত করলে কিন্তু পি পয়েন্টটা এই বিকে আমি বাড়িয়ে দিলাম, দুদিকেই বাড়িয়ে দিলাম। এবার পি পয়েন্টস সামহার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে বহির্বিভক্ত করার সময়। এবার আমাকে বুঝতে হবে যে আমাকে বহির্বিভক্ত করতে বলছে, তাহলে এবার কোন রেশিওতে হচ্ছে। হ্যাঁ, ধরো একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, যে বলল যে এ বিকে, ধরো সেই একই এ বি দিয়েছে, পি একটা পয়েন্ট বহির্বিভক্ত করছে, বলে দিল 5:2 অনুপাতে, 5:2 রেশিওতে বলে দিয়েছে এটা এক্সটার্নালি ডিভাইড করছে। বহির্বিভক্ত করছে মানে এক্সটার্নালি ডিভাইড করছে পি পয়েন্ট। ইন্টারনালি যদি হতো তাহলে কিন্তু এটা 5 হতো, এখান থেকে এটা 5, আর এটা 2 পার্ট হতো, মানে এপিটা 5 হতো আর পিবিটা 2 পার্ট হতো ইন্টারনালি হতো। কিন্তু এখন এক্সটার্নালি যেহেতু বলছে, তখন আমাকে দেখতে হবে যে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে 5, তার মানে এপিটা হচ্ছে 5 ভাববো আমরা, ঠিক আছে। এপিটা কিন্তু বেশি লেন্থ আছে এখানে, হ্যাঁ, আর সেক্ষেত্রে এপি আমি 5 যেহেতু ভাবছি, তাহলে পিটা নিশ্চয়ই এ থেকে দূরে থাকবে, কারণ প্রথমে 5 আছে। তাহলে আমি যদি দুদিকেই বাড়িয়ে দিই, হ্যাঁ, এ বিকে আমি দুদিকেই বাড়িয়ে দিলাম, কিন্তু পিটা এদিকে থাকবে না। পিটা এদিকে থাকা মানে এপি যে লেন্থটা সেটা কিন্তু তাহলে বিপি লেন্থের থেকে ছোট হয়ে যাচ্ছে তখন, কিন্তু আমার এপি লেন্থটা বড় লাগবে। তাহলে এপি লেন্থটা বড় মানে কোন দিকে থাকবে? তাহলে পিটা কিন্তু এই দিকে থাকবে। বোঝা গেছে? তাহলে এপি এটা কত হয়ে গেল, এখান থেকে এটা হয়ে গেল 5 পার্ট, ঠিক আছে। আর বিপি কত হয়ে গেল, সেটা হলো 2 পার্ট, এখান থেকে এটা 2 পার্ট। এইটা বুঝতে হবে। তাহলে ইন্টারনালি আর এক্সটার্নালি। এবার যদি বলতো এ বি একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, পি একটা পয়েন্ট, 2:7 রেশিওতে বলে দিল এক্সটার্নালি ডিভাইড করেছে, 2:7 রেশিওতে পি পয়েন্টটা এ বিকে এক্সটার্নালি ডিভাইড করেছে। তাহলে সঙ্গে সঙ্গে ফার্স্ট পার্টটা এপি হয়ে যাবে, সেকেন্ড পার্টটা বিপি হবে। তাহলে সেক্ষেত্রে পি এর কাছাকাছি থাকবে, অথচ এক্সটার্নালি হতে হবে, ভিতরে তো দিতে পারবো না, তাহলে বাইরে দিতে হবে। তাহলে কোন দিকে হবে? নিশ্চয়ই এদিকে নয়, এটা এদিকে হবে।
তাহলে এইখানে পি হবে, তাহলে এপি এখানটা এটা 2 হবে, এই জায়গাটা 2, ঠিক আছে। আর বিপি এটা কত হবে, এখান থেকে এটা ডিস্টেন্স বেশি হবে, তাহলে এটা 7। এইটা একটু খেয়াল রাখতে হবে, এইটা বুদ্ধি খাটাতে হবে। তা সেক্ষেত্রে এ বিটা কিন্তু 5 পার্ট হয়ে গেল বিয়োগ করলে, তাই না? তাহলে উল্টোভাবে ভাবতে গেলে পি পয়েন্ট আর বি পয়েন্টকে এ ইন্টারনালি 2:5 রেশিওতে ভাগ করছে। দেখো এদিকে যে পি পয়েন্ট আর বি পয়েন্টকে এ পয়েন্টটা ইন্টারনালি মানে অন্তর্বিভক্ত করছে 2:5 রেশিওতে, মানে 2:5 অনুপাতে। আচ্ছা, এবার যদি ফর্মুলা দিয়ে আমরা ব্যাপারটা দেখতে চাই, যে এই অঙ্কটাই একই রকম দিল, নিয়ে বলল যে পি বিন্দু এ বিকে এক্সটার্নালি ডিভাইড করেছে, মানে বহির্বিভক্ত করেছে, তুমি তখন পি এর কোঅর্ডিনেটটা বার করো। তো ইন্টারনালি করলে কোঅর্ডিনেটটা এটা বেরিয়েছে, পি এর এক্স স্থানাঙ্ক এটা, ওয়াই স্থানাঙ্ক এটা। তাহলে এক্সটার্নালি যদি হয় তাহলে আমরা মনে রাখবো কী করে, আমরা কি করব, যে কোনো একটা এম বা এনকে নেগেটিভ ধরে নেব, ঠিক আছে। আইদার এমকে অর এনকে, দুটোকেই আমরা কিন্তু নেগেটিভ ধরবো না, তাহলে কিন্তু আবার নেগেটিভ ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যে কোনো একটাকে, হয় এম নইলে এনকে নেগেটিভ ধরে আমরা কাজ করব। তাহলে আমি যদি এনকে নেগেটিভ ধরি তাহলেও চলবে, এমকে নেগেটিভ ধরলেও কিন্তু চলবে, তাই দুদিকেই এমকে নেগেটিভ ধরে আমি কাজ করব। তা আমি এনকে নেগেটিভ ধরে কাজ করলে কি হচ্ছে, তাহলে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম, এখানেও কিন্তু এনের জায়গায় মাইনাস এন, তাহলে এখানে ধরে নিয়েছি এম মাইনাস এন। ফর্মুলাটা এভাবে মনে রাখবো যে ইন্টারনালি ডিভাইড করছে যে ফর্মুলা, সেখানে এনকে আমি মাইনাস এন ধরে নেবো বা এমকে মাইনাস এম ধরে নেবো, যে কোনো একটাকে নেগেটিভ করব। আর এটা তাহলে কী হবে, এনকে নেগেটিভ ধরলে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এবার কেউ যদি লেখে মাইনাস এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই মাইনাস এম প্লাস এন, চলবে। এখানে লিখে কমা দিয়ে মাইনাস এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এম প্লাস এন, চলবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো একটা এম বা এনকে আমরা নেগেটিভ করে নেব। যদি আমি এনকে নেগেটিভ ভাবি তাহলে কিন্তু দুটোতেই এনকেই নেগেটিভ ভাববো, আর যদি এমকে নেগেটিভ ভাবি তাহলে দুটো ক্ষেত্রেই, মানে এখানেও এক্স কোঅর্ডিনেটেও ওয়াই কোঅর্ডিনেট দুটোতে ক্ষেত্রেই আমি এমকে মাইনাস এম লিখবো এখানে এই জায়গাটায়, আর এনটাকে যখন পজিটিভ রাখবো তাহলে আমাদের ফর্মুলা পড়ে যাবে, ঠিক আছে। এটা হলো এক্সটার্নালি ডিভাইড করলে এই ফর্মুলা, এটা মাথায় রাখবে। আর ইন্টারনালি ডিভাইড যদি করে পি পয়েন্ট, তাহলে এটা হলো ফর্মুলা, পি পয়েন্টের স্থানাঙ্কের ফর্মুলা। তাহলে আশা করি বোঝা গেছে এটা। আর একটা ফর্মুলা হচ্ছে যে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট, এখান থেকেই আসছে। এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর বি ধরলাম এক্স টু কমা ওয়াই টু। এবার পি যদি একদম মিড পয়েন্ট হয়, হ্যাঁ, এ বির ঠিক মিড পয়েন্ট, মানে এ থেকে পি এর যা ডিস্টেন্স, পি থেকে বি এর তাই ডিস্টেন্স যদি থাকে, এপি ইকুয়াল টু যদি পিবি হয়, তাহলে পি পয়েন্টটা বার করার ফর্মুলা এখানে কিছুই নয়, এখানে এম ইস টু এন যেটা ছিল সেটা এখানে 1:1 হয়ে গেছে। হ্যাঁ, এম ইস টু এন এখানে 1:1 হচ্ছে, কারণ বোথ সেম, এপি আর পিবি লেন্থ সেম। তাহলে সেক্ষেত্রে আমরা এম আর এনের জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলেই আমরা ফর্মুলা পেয়ে যাব। হ্যাঁ, এম বাই এন ইকুয়াল টু 1/1, তাহলে এমটাকে 1 ভাবতে পারি, এনটাকেও 1 ভাবতে পারি, সেটা এখানে ইউজ করে দেবো। এম আর এন দু জায়গায় 1 ধরে নেবো। তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা কী হচ্ছে, দুটো যদি 1 ধরে নিই তাহলে এখানে প্রথমটায় 1 ইন্টু এক্স টু প্লাস 1 ইন্টু এক্স ওয়ান, তার মানে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই 1 প্লাস 1 মানে 2, তার মানে পি পয়েন্টটা হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই 2 কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই 2, কারণ এখানেও এম আর এনের জায়গায় 1 আর 1 বসালাম, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই 2, এটা হচ্ছে মিড পয়েন্ট পি এর স্থানাঙ্ক। বোঝা গেছে আশা করি? তাহলে এবার কয়েকটা অঙ্ক করা যাক। বলছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলো যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলো, তার মানে এটা এ এটা বি যদি ভাবি, ধরে নাও এটা এ ধরলাম, এটা বি ধরলাম, 6, -14, এটা -8, 10, ঠিক আছে। এ আর বি বিন্দু জয়েনিংকারী যে লাইন সেগমেন্টটা হলো যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা বলেছে 3:4 অনুপাতে, তাহলে 3 এখানে
আর এটা 4 পার্ট, পি ধরে নিলাম, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বার করতে দিয়েছে 3, এটা 4। তা ফর্মুলা আমরা জানাই আছে, এটা এম ভাবছি, এটাকে এন ভাবছি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, এম ইন্টু x2 প্লাস এটা x1 y1, এটা x2 y2, হ্যাঁ এটা লিখে রাখতে পারো, এটা x1 y1, এটাকে x2 y2 লিখে রাখো, আর এটাকে এম, এটাকে এন ভেবে নাও। তাহলে 3 ইন্টু -8 মানে এম ইন্টু x2 প্লাস এন মানে 4 ইন্টু x1 ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হয়ে গেল এক্স স্থানাঙ্ক পি পয়েন্টের। আর এম ইন্টু y2 মানে 3 ইন্টু 10, y2টা 10 প্লাস 4 ইন্টু y1 মানে হচ্ছে -14 ডিভাইডেড বাই 3 প্লাস 4। এটা ক্যালকুলেশান করলে এটা হবে, সেটাই অ্যান্সার হবে। এটা 24 আর মাইনাস 24 আর হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে তো, -24 প্লাস 24, হ্যাঁ 0/7 0, আর এটা 30 মাইনাস 56, তাহলে -26/7, 4×3=7, ঠিক আছে, এটা 30 আর এটা 56, তাহলে -26/7, তাহলে 0, -26/7 হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। এবার আমাকে বলেছে যে -1,2 আর 4, এটা এ, এটা বি, এটা -1,2 এ বিন্দু স্থানাঙ্ক, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা হচ্ছে 4, -5, 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, সেটা হবে এম, এটা এম x2, এটা মাইনাস এন, এন হচ্ছে 2 ইন্টু x1 মানে -1 বাই এম মাইনাস এন মানে 3 - 2, ঠিক আছে, কমা দিয়ে এম, এটা হচ্ছে 3, y2 মানে -5 মাইনাস এন ইন্টু y1 2, ঠিক আছে, y1 হচ্ছে 2, লিখে রাখবে এখানে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা এম, এটা এন, লিখে রাখলে সুবিধা হবে। শুধু মাঝখানে আমরা মাইনাস দিয়ে দেবো ওপরে নিচে দুটোতেই, এটা 3 - 2, এটা ক্যালকুলেশান করবে, এটা কত হচ্ছে 12 মাইনাস মাইনাসে +2/3 - 2 মানে 1, আর এটা হয়ে যাচ্ছে -15 -4/1, তাহলে এটা হচ্ছে 14, -19, এই পয়েন্টে বহিস্থভাবে বিভক্ত করবে, ঠিক আছে, 3:2 রেশিওতে। তাহলে বোঝা গেছে পয়েন্টটা পাওয়া গেল, পয়েন্টের স্থানাঙ্কটা, ঠিক আছে। নেক্সট অঙ্কটা যাচ্ছি, 6, 0 এবং 0, 7 বিন্দু দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্ক, ভীষণ সোজা। মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা x1 y1, এটা x2 y2, তাহলে মধ্যবিন্দু কী হবে, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, ব্যাস অ্যান্সার কমপ্লিট। এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 7/2, এটাই হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক। নেক্সট বলেছে 1, 3 বিন্দুটা, এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কী অনুপাতে বিভক্ত করেছে তা নির্ণয় করো। তো দেখা যাক, আচ্ছা কী অনুপাতে বিভক্ত করেছে, আমি ধরে নিচ্ছি একটা, ধরি k:1 অনুপাতে বিভক্ত করেছে। এতে আমাদের একটা সুবিধা হবে, কারণ আমি যদি m:n করতাম, সেখানে mও আনকমন, nও আনকমন, তা সেক্ষেত্রে এটা একটা কায়দা বা টেকনিক যে আমি ভেরিয়েবলটা মানে প্যারামিটারটা কমাচ্ছি আর কি, k:1 করে নিচ্ছি। হ্যাঁ, k:1 করলে প্যারামিটার বলে সেটা কমে গেল, তাহলে আমার k এর ভ্যালুটা যদি ডাইরেক্ট বেরিয়ে যেত ভালো, আর k এর ভ্যালুটা যদি 3/2 এলো, তাহলে ধরো 3/2 এলো, তাহলে 3/2:1, তার মানে 3:2 হয়ে যাবে। যদি k এর ভ্যালুটা হাফ আসে, তাহলে 1 মানে 1/2 মানে 1:2 হয়ে যাবে। তাহলে আমার শুধু k এর ভ্যালুটা বার করতে হচ্ছে, তাই এখানে আমাদের সুবিধা হয়। বড় হলে আমরা ওই k:1, λ:1 এরমভাবে অনেক অঙ্ক করব, 11, 12 এরকম আছে।
তো আমরা এটাকে কি করলাম, একটুখানি টেকনিক ইউজ করলাম যে অনুপাতটা m/n না ধরে, যেহেতু m আর n দুটোই আনকমন, তাই k/1 ধরলাম, তাতে একটু সুবিধা হতে পারে। তাহলে k/1 অনুপাতে আমি ধরে নিচ্ছি বিভক্ত করেছে এই বিন্দুটা এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে। তাহলে এবার দেখো, এবার আমরা তো জানি না যে অন্তর্বিভক্ত করেছে মানে ইন্টারনালি ডিভাইড করেছে না এক্সটার্নালি, কিছু বলে দেয়নি, ঠিক আছে। তাহলে এখন আমরা ইন্টারনালি ধরেই কাজ করি। এটা x1 y1, এটা x2 y2 ধরে নিই। আর এই বিন্দুটা এটা বাইরেও থাকতে পারে এদের, মানে এই দুটো বিন্দুর সংযোগকারী রেখার বাইরেও অবস্থিত হতে পারে, ভেতরেও হতে পারে। তো আমরা ভেতরে ধরে কাজ করছি আপাতত। তাহলে এখানে আমরা ফর্মুলাটা কী হবে, ফার্স্টে এটা m আর এটা n, তাহলে m ইন্টু mx2 প্লাস n ইন্টু x1, এটা x1 বাই k প্লাস 1, ঠিক আছে। এটা হলো, আর একটা হলো m মানে এটা ইন্টু y2 মানে 5 প্লাস n হচ্ছে 1 তো y1 হচ্ছে 6 ডিভাইডেড বাই k প্লাস 1, এটা হলো বিন্দুটা, ঠিক আছে। বিন্দুটা k/1 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক এটা হওয়া উচিত। সো সেই বিন্দুটার স্থানাঙ্ক অলরেডি আমাদের দেওয়া আছে 1,3, তার মানে এটা 1-এর সঙ্গে সমান হবে, এটা 3-এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমরা দেখি কী বের হচ্ছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, 4 প্লাস 3k বাই k প্লাস 1 ইকুয়াল টু আমরা 1 বলতে পারি। আর এখানে কী পাচ্ছি, 5k প্লাস 6 বাই k প্লাস 1 ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো থেকেই আমরা k এর মানটা বার করি। তাহলে এখান থেকে এর মানটা বার করলে কী হচ্ছে, দেখো 4 প্লাস 3k ইকুয়াল টু k প্লাস 1, তাহলে এখান থেকে পাচ্ছি 2k ইকুয়াল টু দেখা যাচ্ছে -3, তাহলে k ইকুয়াল টু -3/2। আচ্ছা, এখান থেকে দেখা যাক কী বেরোচ্ছে, 5k প্লাস 6 ইকুয়াল টু 3k প্লাস 3, তার মানে 2k ইকুয়াল টু -3, তাহলে k ইকুয়াল টু -3/2। তাহলে এই দুটো থেকেই একই বেরোবে, সেটা আরেকবার দেখে নিলাম। তাহলে k ইকুয়াল টু -3/2, এখানেও k ইকুয়াল টু -3/2। তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে কী রেশিওতে ডিভাইড করছে, k এর ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে -3/2:1, k এর ভ্যালুটা কত, -3/2, এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হচ্ছে -3:2, এই রেশিওতে ডিভাইড করছে এই বিন্দুটা এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে। তো যদি কোনো দিন আমরা দেখি যে কোনো অনুপাতের একটাতে নেগেটিভ সাইন চলে এসছে, তাহলে বুঝতে হবে সঙ্গে সঙ্গে যে সেটা বহির্বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, এই কথাটা আমরা লিখে দেবো, ঠিক আছে। মানে এক্সটার্নালি ডিভাইড করেছে 3:2 রেশিওতে, ওই জন্য একটা নেগেটিভ সাইন এসছে আমাদের এই রেশিওতে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা যাই। 4 নম্বর অঙ্ক বলেছে দুটো বিন্দুর সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। ছবিটাকে একটু আঁকা যাক। আচ্ছা, y অক্ষ দ্বারা 7,3টাকে দেখি, 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 এরম জায়গায় 7,3, আর -9,6 এদিকে যাবে, এটা যদি 0 0 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর 1 2 3 4 5 6 এরম জায়গায় -9,6। তো এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ মানে লাইন সেগমেন্টটা, এটা হলো y অক্ষ, ঠিক আছে, আর এটা হলো x অক্ষ। তো y অক্ষর দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে এই রেশিওটা আমাকে বার করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা ইস টু এটা কত, তাহলে আমি ধরে নিচ্ছি m:n রেশিওটা, এটা করে দেখি, m:n রেশিওতে y অক্ষর দ্বারা বিভক্ত হয়েছে। তাহলে এবার দেখা যাক, তাহলে এই যে পয়েন্টটা, আমি যদি এটাকে a পয়েন্ট ভাবি, এটা যদি b পয়েন্ট ভাবি, তাহলে y অক্ষটা কাট করেছে এই রেখাংশটাকে c পয়েন্ট ধরে নিই, c পয়েন্টে, তাহলে c বিন্দুর স্থানাঙ্কটা বার করি, ঠিক আছে। তাহলে c বিন্দুর স্থানাঙ্ক কী হবে, m, এটা m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 মানে -9 বাই m প্লাস n, ঠিক আছে। এটা হলো এই c বিন্দুর x স্থানাঙ্ক, আর y স্থানাঙ্ক কী হবে,
এম ইন্টু ওয়াই টু মানে 3 প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান মানে 6, ঠিক আছে, ডিভাইডেড বাই এম প্লাস এন। এটা হচ্ছে সি পয়েন্টের ওয়াই স্থানাঙ্ক। তো এবার দেখো সি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত যত পয়েন্ট হোক না কারণ, যত অসংখ্য বিন্দু যেগুলো আছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, প্রত্যেকটার কিন্তু এক্স স্থানাঙ্কটা 0 হয়, তাই না? কারণ ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? 0,2, 0,7, 0,-8, 0,-3, 0,0, সবাই তো এইগুলো, এই পয়েন্টগুলো ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো 0, এরম যাচ্ছে, তার মানে 0 মানে কি এক্স স্থানাঙ্কটা ফার্স্টেই 0। তাহলে এখানে আমি যে এক্স স্থানাঙ্কটা লিখলাম সেটা অবভিয়াসলি 0 হতে হবে। তাহলে এখানে আমরা সুবিধা পেয়ে যাচ্ছি যে 7m মাইনাস 9n বাই m প্লাস n মাস্ট বি 0, ঠিক আছে? এটা কেন একটা ভ্যালু হবে, তবে 0, যদি পজিটিভ হয় তাহলে ওপরে উঠবে, নেগেটিভ হলে নিচে থাকবে পয়েন্টটা। তাহলে কিন্তু এটা 0 হতেই হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু এটা 0 তাহলে m প্লাস n 0-র সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে 7m মাইনাস 9n ইকুয়াল টু 0। তাহলে 7m ইকুয়াল টু 9n, ক্লিয়ার? তাহলে এখানে m বাই n ইকুয়াল টু 9/7, তার মানে কি রেশিওতে বিভক্ত হয়েছে? 9:7, ক্লিয়ার? তাহলে এটা 9:7 অনুপাতে বিভক্ত হয়েছে, ক্লিয়ার হয়েছে? 9:7, এখানে 9 পার, এটা 7 পার। নেক্সট অঙ্কটা 5 নম্বর যাচ্ছি। এখানে বলছে প্রমাণ করো যে 4টে বিন্দু দিয়ে দিয়েছে যে এটা একটা সামান্তরিক, মানে প্যারালোগ্রাম। আঁকা যাক। এ বি সি ডি পরপর যুক্ত করতে হবে। এ হচ্ছে 7,3, বি হচ্ছে 9,6, সি হচ্ছে 10,12 আর ডি হচ্ছে 8,9। এই বিন্দুগুলো যদি পরপর যুক্ত করি তাহলে একটা সামান্তরিক গঠিত হবে। তো দেখো সামান্তরিকের ক্ষেত্রে আমরা দূরত্বের ফর্মুলা তো একটা ইউজ করতেই পারি, যে এ বির ডিস্টেন্স বার করলাম আর সিডির ডিস্টেন্স বার করলাম, দেখলাম সমান হচ্ছে কি না। হ্যাঁ, সমান হলে বলে এইটা করলাম একটা, আর এডি আর বিসি সেটাও করতে পারি। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে সামান্তরিক বলে বা প্যারালোগ্রাম। কিন্তু এখানে আমরা একটু অন্যরকম করি। কী করছি দেখো, এসি কর্ণ আর বিডি কর্ণ, ঠিক আছে? এসি কর্ণের মধ্যবিন্দুটা বার করি আর বিডি কর্ণের মধ্যবিন্দু বার করি, মানে এসি ডায়াগোনালের মিড পয়েন্ট আর বিডি ডায়াগোনালের মিড পয়েন্ট বার করি। দুটো মিড পয়েন্ট যদি সেম এসে যায় তাহলে বলে দেবো যে সামান্তরিক। কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটো মানে ডায়াগোনাল দুটো পরস্পরকে বাইসেক্ট করে, হ্যাঁ, মানে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তাহলে এসির মধ্যবিন্দু কী হবে? ভীষণ সোজা, 7, এই বিন্দুটা বার করছি। হ্যাঁ, তাহলে এটা হবে 7 + 10/2, 3 + 12/2। তাহলে এটা হচ্ছে 17/2 আর এটা হচ্ছে 15/2। এটা এসির দিক দিয়ে আমি করলাম। হ্যাঁ, এবার বিডির দিক দিয়ে করি। বিডির দিক দিয়ে যদি করি একই পয়েন্ট, বিডির দিক দিয়ে করি 9 + 8, 9 + 8/2 আর এটা 6 + 9/2, সেমই আসছে, তাই না? এটা কত আসছে? 17/2 আর এটা আছে 15/2। তাহলে বোথ আর সেম, তাই না? এসির দিক থেকে যে মিড পয়েন্টটা বার করলাম সেটা, আর বিডির দিক দিয়ে যে মিড পয়েন্ট বার করলাম সেটা একই, দুটোই 17/2, 15/2। তাহলে আমি বলে দেবো যে এটা অবশ্যই সামান্তরিক, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু দিয়ে আমরা এটা বলে দিলাম যে সামান্তরিক, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা মধ্যবিন্দু। নেক্সট 6 নম্বর অঙ্কটা বলেছে যে যদি 4টে এরকম বিন্দু পরপর যুক্ত করলে সামান্তরিক হয় তাহলে x, y কত হবে? তো এটা সেম অঙ্ক, একই রকমভাবে করব। এটা 3,2, 6,3, x, y, 6,5 এই বিন্দুগুলো যুক্ত করলে সামান্তরিক বলে দিয়েছে, তাহলে আগের অঙ্কটার মতোই করে দেবো। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কী হবে? এই কর্ণের মধ্যবিন্দু 6 + 6/2, 5 + 3/2। আর এই দিক বরাবর নাম দিতে পারি এ বি সি ডি। এটা এসি দিয়ে করলাম,
না এটা করলাম বিডি দিয়ে, হ্যাঁ বিডি দিয়ে করেছি, এবার এসি দিয়ে করে নিই। এসি দিয়ে যদি করি তাহলে কত হবে, 3+x/2, আর এটা হবে 2+y/2। তাহলে যেহেতু সামান্তরিক তাহলে এইটার সঙ্গে এটা সমান হবে, তাহলে এটা কত হচ্ছে 12/2 মানে 6, তাহলে এটা হচ্ছে x+3/2। তাহলে এখান থেকে আসছে x+3 = 12, তাহলে x = 9। আর এইটা এটা এটা হচ্ছে 8/2 মানে 4, হবে 2+y/2। তাহলে এখানে আসছে y+2 = 8, তাহলে y = 6। তাহলে x = 9, y = 6। তাহলে x, y কত হবে, 9,6। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, x, y হবে 9,6। 6 নম্বর অঙ্ক।